আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা একটু প্লিজ দেখো তো এখন কি ক্লিয়ার আছে। একটু তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাও যে এখন ক্লিয়ার আছে কিনা। আসলে কি বলবো বলো। হ্যাঁ ওই যে আম্বার আইটিতে দেখলাম একই অবস্থা, এই যে এখন লিঙ্ক 3-তে এসছি এখানেও একই অবস্থা। হ্যাঁ একটু দেখো তো ভাই প্লিজ ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। ওকে তাহলে আমরা শুরু করতে পারি, তাহলে একটু 2-1 সেকেন্ড টাইম নিই, স্টুডেন্টরা হয়তো সবাই আসে নাই। ওকে তাহলে শুরু করি ভাই, আমরা একটু করি কষ্ট করে, কি করব বলো। আসলে এগুলো তো আমাদের হাতে নাই, আর যখন না এরকম নেটওয়ার্কের প্রবলেম হয় আমাদের ক্লাসের মানগুলো কিন্তু ভাই অনেকটা খারাপ হয়ে যায়। ওই যে একটা মানসিক প্রেশার থাকে সবসময় যে স্টুডেন্টরা দেখতে পাচ্ছে কিনা বা আবার নেটওয়ার্কের প্রবলেম হলো কিনা। আচ্ছা শাহাবুদ্দিন লিখছো আপনার ক্লাসে বেশি হয় না ভাই, উজ্জ্বল ভাইয়ের সময় প্রবলেম হয়তো, কাকতেলে ভাবে তোমাদের টাইমে হয়তো ক্লাসে হয়তো প্রবলেম হয় না। হ্যাঁ ওকে তাহলে দেখো ভাই একটু সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে তো এই যে তোমাকে যদি বলি যে তোমার বাড়ি কোন জেলায়, তুমি বললা যে রাজশাহী জেলার। এই যে রাজশাহী জেলার কোন উপজেলায় তোমার বাড়ি, অর্থাৎ একটা ইলেকট্রন ধরো আমরা বললাম 3 নাম্বার শক্তি স্তরে আছে, তো এই শক্তি স্তরগুলোর মধ্যে না ভাই আবার উপশক্তি স্তরগুলো আছে। এই উপশক্তি স্তরগুলোকে যে সংখ্যার মাধ্যমে, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করি আমরা, তাকেই বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি ঠিক আছে। যে উপশক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরগুলো আছে, সেই উপশক্তি স্তরগুলোকে যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেগুলোকেই বলা হয় আসলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি ভাই? এল দ্বারা। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করছিলাম কি দ্বারা? এন দ্বারা। তেমনি সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল দ্বারা, ঠিক আছে। এবং এল এর মানটা অবশ্যই এন এর মানের উপর কিন্তু নির্ভর করবে। অবশ্যই এল এর মানটা এন এর মানের উপর নির্ভর করবে। কেন? ধরো কেউ আমাকে বলল যে আমার বাড়ি রাজশাহী জেলার কানসাট উপজেলায় আছে না, কানসাট উপজেলা আছে না চাপাইয়ের। তো আমাকে যদি কেউ বলে যে আমার বাড়ি রাজশাহী জেলার কানসাট উপজেলায়, এটা কখনো হবে ভাই বলো তো? কারণ কানসাট তো রাজশাহীর কোনো উপজেলাই না। কানসাট নামে কোনো উপজেলা থাকতে পারে কিন্তু সেটা তো ভাই রাজশাহী না। তার মানে কোন কোন উপজেলা রাজশাহীতে আছে সেটা রাজশাহীর উপর ডিপেন্ড করবে। আন্দাজে একটা উপজেলার নাম বলে দিলেই কিন্তু হবে না। ঠিক তেমনই ভাই এল এর মানটা নির্ভর করে এন এর মানের উপর, এবং এল এর মানটা কয়টা হবে সেটা এন এর মানের উপর কিভাবে নির্ভর করে দেখো ভাই। আমরা এল কে প্রকাশ করি, অর্থাৎ যেমন আমরা এন কে প্রকাশ করি 1 2 3 4 এরকম দ্বারা, তাই না? তেমন এল কে আমরা প্রকাশ করি 0 1 2 3 এরকম দ্বারা। এবং এই এল এর মানটা নির্ভর করে এন এর মানের উপর, এবং মানটা কত হয় জানো? 0 থেকে শুরু করে n-1। অর্থাৎ আমাকে যদি কেউ বলে চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ এন এর মান হচ্ছে 4, চতুর্থ শক্তি স্তরের উপস্তরগুলো আসলে কি কি, তাহলে চতুর্থ শক্তি স্তর উপস্তর হবে 0 1 2 3। কারণ হলো এই যে 0 থেকে শুরু করে n-1, তাহলে n এর মান কত? 4, তাহলে 4 থেকে একটা কম, অর্থাৎ 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। এইটাই হচ্ছে আমাদের এল এর মান। এই মানগুলো নির্ভর করে আমাদের এন এর মানের উপর। যেমন খেয়াল করো ভাই, আমরা যখন বলছি এন এর মান 1 তখন প্রকাশ করছি কে দ্বারা, তাই না? 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন। ঠিক তেমনই এল এর মান যদি 0 হয় তাহলে ওটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা। এগুলোর অবশ্য একটা পুরো নামের সংক্ষিপ্ত রূপে প্রকাশ করে শার্প, সেখান থেকে আসছে এস। এল এর মান যদি 1 হয় তাহলে তাকে প্রকাশ করি আমরা পি দ্বারা। এল এর মান যদি 2 হয়, পি মানে প্রিন্সিপাল, ডিফিউজ, ডি দ্বারা, সব ছোট হাতের অক্ষর। আর এল এর মান যদি 3 হয় তাকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। তাহলে আপাতত এতটুকুর মধ্যে কি শিখলাম আমরা? অনেক কিছু আছে এটার মধ্যে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে। সেইটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধানত একটা শক্তি স্তরের উপশক্তি স্তর আমরা নির্ণয় করি
সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা, এবং এই মানটা নির্ভর করে এন এর মানের উপর। এবং এল এর কি কি মান হবে সেটা হলো 0 থেকে শুরু করে n-1, এর মধ্যে যতগুলো মান আছে সবই হচ্ছে এল এর মান। তাহলে 0 থেকে n-1, তাহলে এন এর মান যদি আমার 4 হয় তাহলে কি কি মান হবে ভাইয়া বলো তো? 0, 1, 2, 3। এন এর মান 1 হলে যেমন কে, এল হলে 2, এন 3 হলে এম, 4 হলে এন দ্বারা প্রকাশ করি, তেমনি এল এর মান যদি 0 হয় তাহলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, এই প্রতীকগুলো দ্বারা আমরা আসলে প্রকাশ করে থাকি। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো ভাইয়া। আচ্ছা, একজন লিখেছো ভাই ঘোলা দেখা যায়, এটা বোধহয় তোমার ওখানে, দেখো ভাই। আচ্ছা হ্যাঁ উজ্জ্বল ভাই, সব কোম্পানি চলনাময়, আপনাকে এই জন্য ফোন দিয়েছিলাম বুঝছেন। আমি বোধহয় এই ফার্স্ট ইয়ারের ক্লাসটা শেষ করে আবার আপনার ওখানে ক্লাস নিতে আসতে হবে বুঝছেন, উপায় নাই। জি ভাই ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার ভাই, বুঝতে পারছি ভাই। সুপ্রদেব থ্যাংক ইউ। আচ্ছা নিলয় ভাইয়া, পুরো দেশে ব্রডব্যান্ড সার্ভিস খারাপ আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার। তাহলে এইটুকু আমরা অন্তত বুঝতে পারলাম যে এল এল জিনিসটা আসলে কি। এটা খুব সিম্পল আপাতত বুঝেছি ভাই আমরা, যে এল জিনিসটা কি, সে এন এর উপর কিভাবে নির্ভর করে, এতটুকু আমরা বুঝলাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে এখানে, যে আমরা সব সময় বইগুলাতে শুধুমাত্র এই এস, পি, ডি, এফ এই 4টা উপস্তর নিয়ে কথা বলতে দেখেছি। কেন? আমাদের এন এর মান কি 4 পর্যন্তই শেষ? আমার কি আমাদের পর্যায় সারণীতে মৌল কি 4র্থ পর্যায় পর্যন্ত আছে? এন এর মান তো অসংখ্য হতে পারে। আচ্ছা অসংখ্য নাই বললাম, বর্তমান যে পর্যায় সারণী সেখানে তো এন এর মান 7 আছে। তাহলে এন এর মান যদি 7 হয়, স্বাভাবিক ভাই খেয়াল করো তো, এন এর মান যদি 7 হয় তাহলে নিশ্চয় এল এর মান কত হবে বলো তো? 0, 1, 2, 3, 4, 5, 6। অবশ্যই এন এর মান যদি আমার 7 হয় তাহলে এল এর মান নিশ্চয় 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো হবে। ঠিক কিনা বলো তোমরা আমাকে, এগুলো হবে কিনা? তাহলে তাই যদি হয় তাহলে এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। তাহলে বাকিগুলো কই? আসলে আমরা সবসময় এই 4টা নিয়ে আলোচনা করি কেন? এই 4টা নিয়ে আলোচনা করি এই কারণে ভাইয়া, যে আমাদের বর্তমান পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হবা। বর্তমান আমাদের পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, বর্তমান পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, এদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা যায় এফ উপস্তরে যেতে যেতেই ইলেকট্রন শেষ হয়ে যায়। এর পরের যে উপস্তরগুলো আছে সেগুলোতে যাওয়ার মতো যে ইলেকট্রন দরকার, সেই ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল ভাই এখন আবিষ্কারই হয়নি। মানে ওগুলো আমাদের আসলে প্রয়োজন পড়ে না, এই জন্য ওগুলো আমরা দেখতে পাই না। এল এর মান যদি 4 হয় তাহলে এটাকে আমরা প্রকাশ করি জি দ্বারা, 5 হলে এইচ দ্বারা, 6 হলে আই দ্বারা, এগুলো দ্বারা কিন্তু প্রকাশ করি আমরা। কিন্তু বর্তমান যে 118টা মৌল আছে সেগুলোর ইলেকট্রন বিন্যাস করার জন্য এই উপস্তরগুলো আমাদের লাগে না। মানে এই উপস্তরগুলোতে ইলেকট্রন আসলে এখনো যায়নি। এর চেয়ে বেশি মৌল যদি আবিষ্কার হয় তখন ওগুলো তো যাবে। যেমন শোনো, তোমরা 9-10-এ ইলেকট্রন বিন্যাস করেছো কিনা জানি না, তবু একটু শুধু বলি তোমাদের। আমাকে যদি কেউ বলে যে লিথিয়ামের পি উপস্তরে কয়টা ইলেকট্রন আছে, কথাটা ভালো করে শোনো ভাইয়া, তোমরা খুব বেসিক জিনিস এগুলো। হয়তো এগুলো না জানলেও তোমার কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো জানলে তুমি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমাকে কেউ বলল যে লিথিয়ামের পি উপস্তরে কয়টা ইলেকট্রন আছে। আমাকে কেউ বলল লিথিয়ামের পি উপস্তরে কয়টা ইলেকট্রন আছে। তাহলে প্রশ্নটা কি বোকামির মতো প্রশ্ন হবে না ভাইয়া বলো তো? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তো আমি যদিও তোমাদের এখনো ইলেকট্রন বিন্যাস করাইনি, তোমরা 9-10-এ যতটুকু করে এসেছো সেইটুকুর আলোকে দেখো তো ভাইয়া, 1s2 তাই না, তারপর 2s1,
অর্থাৎ আমরা যদি ইলেকট্রন বিন্যাস সিরিয়াল করি তাহলে 1s2 2s2 তারপর 2p, তার মানে পি উপস্তরে যদি ইলেকট্রন যেতে চায় তাহলে মিনিমাম তার পারমাণবিক সংখ্যা থাকতে হবে 2 2 4 1 5, মানে 5-এর নিচের কোনো মৌল যদি বলো তুমি, 5-এর নিচের কোনো মৌল যদি বলো তুমি, তাহলে তার পি উপস্তরে ইলেকট্রন যাওয়া সম্ভব না। মানে পি উপস্তরে ইলেকট্রন যেতে গেলে মিনিমাম পারমাণবিক সংখ্যা হতে হবে 5। একইভাবে ডি উপস্তরে যেতে হলে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন তোমরা দেখবা ডি উপস্তরে যেতে হলে মিনিমাম মৌলটার পারমাণবিক সংখ্যা হতে হবে 21। কেন হচ্ছে সেটা আমরা ইলেকট্রন বিন্যাস করলেই দেখাবো। তার মানে 21-এর নিচের কোনো মৌল যদি থাকে, 21-এর নিচের কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি থাকে, তার ডিতে ইলেকট্রন যাওয়া সম্ভব না। মানে ডি উপস্তরে ইলেকট্রন যাওয়ার যোগ্যতাই হচ্ছে 21 বা তার চেয়ে বেশি ইলেকট্রন হতে হবে। একইভাবে এফ 58 নিচের যদি কোনো মৌল থাকে তাহলে সেই মৌলের ইলেকট্রন বিন্যাসে এফ এ ইলেকট্রন যাওয়া সম্ভব না। মানে এফ এ ইলেকট্রন যেতে হলে মৌলটার পারমাণবিক সংখ্যা মিনিমাম 58 হতে হবে। কি বুঝতে পেরেছো? ঠিক তেমনই জিতে যদি যেতে চাই, জিতে যদি ইলেকট্রন মৌলটা যেতে চাই, মানে জি উপস্তরে যদি ইলেকট্রন যেতে চাই, আমি এখন এটা ক্যালকুলেশন করে ভাই দেখিনি, তবে মোটামুটি 130 আপ। আমি কিন্তু এখনো ক্যালকুলেশন করে ভাই দেখিনি যে জিতে গেলে মোটামুটি কয়টা ইলেকট্রন থাকতো, আমি হিসাব করিনি, জাস্ট এমনি বলছি এই জন্য। তবে এইটুকু আমি কনফিডেন্ট 130-এর চেয়ে বেশি থাকতে হবে। তাহলে আমাদের তো মৌল আবিষ্কারই আছে 118 পর্যন্ত, 130 আমি কই পাবো আসলে? এই জন্য ইলেকট্রন বিন্যাস করার সময় এই উপস্তরগুলো দরকার হয় না, তাই তুমি দেখতে পাও না। তাই বলে নাই তা কিন্তু না। তার মানে এন এর মান যদি 7 হয় তাহলে এল এর মান এত পর্যন্ত সম্ভব। আর এই যে এই পর্যন্ত উপস্তরই আমাদের বর্তমানে যে মৌল আছে 118টা, তাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই পর্যন্ত মৌলই আসলে আমাদের উপস্তরগুলো আমাদের লাগে, তাই আমরা এগুলো দেখতে পাই না। কিন্তু অবশ্যই যদি তোমাকে বলা হয় এন এর মান যদি 7 হয় তাহলে এল এর মান কত হবে? 0 1 2 3 4 5 6 পর্যন্ত। ক্লিয়ার কিনা বলো তোমরা? এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, ওকে। একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, বা খেয়াল করে দেখো, এন এর যা মান এল এর ততটি মান হবে। এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত হবে না। খুব মজার একটা কথা, তোমরা এটা খাতায় লিখে রাখবা। এন এর যা মান এল এর ততটি মান হবে, এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত হবে না। এন এর যা মান, এসপি দাস, থ্যাংক ইউ ভাইয়া, এসপি দাস বেশ অ্যাক্টিভ পড়ালেখায়। ওকে ভাইয়া, এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত হবে না। তোমরা কি এই কথাটার অর্থ বুঝতে পেরেছো ভাইয়া? এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত হবে না। এই কথার অর্থ কি, মানে কি বুঝতে পেরেছো এই কথার অর্থ কি বলতো? এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত হবে না। 7টা হবে কিন্তু 7 হবে না। গুড, খুব সুন্দর বুঝতে পেরেছো। দেখো এন এর যা মান, তোমরা খাতায় লিখে রাখো এটা, এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত হবে না। অর্থাৎ খেয়াল করো তোমরা, সেটা হলো এই যে দেখো এন এর মান যখন 7 লিখছিলাম আমরা, এল এর মান কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7টা হয়েছে, কিন্তু 7 নাই। কিন্তু দেখো ঠিক তেমনই এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কয়টা হবে? 4টা হবে। 0 1 2 3, এই তো দেখো 4টা হয়েছে, কিন্তু 4 নাই। তাহলে স্টুডেন্টরা আমাকে একটু বলো তো, এন এর যে কোনো মানের জন্য এল এর কয়টি মান হবে?
তোমরা আমাকে বলবা, শিক্ষার্থীরা কমেন্টে জানাও, এন এর যে কোনো মানের জন্য এল এর কয়টি মান হবে? না কয়টি, কত না। আমরা বললাম প্রথমে এন এর যা মান এল এর ততটা মান হবে। তোমরা আমাকে বলবা এন এর যে কোনো মানের জন্য এল এর কয়টি মান হবে? শাহরিয়ার শাওন প্রথমে লিখেছিল, আমি ওইটা চাইনি ভাই, টু দ্য পয়েন্ট আনসার দিতে। গুড, পরেরটা ঠিক আছে, 4টি। সরি এন এর যে কোনো মান হলে কয়টি মান হবে? 4টি। আমি তো সংখ্যা বলিনি, এন এর যে কোনো মানের জন্য। আচ্ছা, আসাদুল ইসলাম গুড, ঠিক লিখেছো, এনটি। নাবিয়া ইসলাম লিখছে n-1। নো ভাই, আমি কয়টি বলেছি? ওরা বুঝা ততটি লিখেছো, ঠিক আছে, কত সেটা আমি এন বলে দিয়েছি তো। এই যে n-1 হবে না ভাইয়া। জুবাইর এন গুড, এন গুড। যারা এন লিখেছো ঠিক আছে। এসপি দাস n-1 নো। স্নিগ্ধা আরিফিন এনটি n-1 নো। দেখো তোমরা গোলায় ফেলেছো জিনিসটা তোমরা, কিন্তু আমি কি বলেছিলাম? এন এর যা মান এল এর ততটি মান হবে, কিন্তু তত নয়, ততটি। তাহলে এন এর যে কোনো মান এর কয়টি মান হবে? এনটি। তাহলে এন এর মান যদি 5 হয় তাহলে এল এর কয়টা মান হবে? 5টি। এন এর মান যদি 3 হয় এল এর কয়টা মান হবে? 3টি। তার মান 3 হবে না, কিন্তু 3 সংখ্যক হবে। তাহলে তোমরা আমাকে কমেন্টে একটু জানাও, যারা ভুল করেছিলা, যারা n-1টি বলেছিলা, তারা বুঝতে পারলা কিনা বলো। এন এর যে কোনো মানের জন্য এল এর এনটি মানে এন সংখ্যক মান হবে। তোমাকে যদি কেউ পট করে এমসিকিউ জিজ্ঞেস করলো 4 নাম্বার শক্তি স্তর উপস্তর কয়টা, বলবা 4টা। 3 নাম্বার শক্তি স্তর উপস্তর কয়টা? 3টা। 5 নাম্বার শক্তি স্তর উপস্তর কয়টা? 5টা। যত নাম্বার শক্তি স্তর উপস্তর তয়টা। এবার তোমরা আমাকে বলো বুঝতে পেরেছো কিনা, একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আবার 4টা লিখেছো ভাই, তোমার 4 লেখার কারণ তো বুঝলাম না আমি। আচ্ছা, হ্যাঁ না লিখেছো, বুঝলাম এতক্ষণে ব্যাপারটা। হ্যাঁ, মজার ব্যাপারগুলো অনেক মজার ভাইয়া। তাহলে মাথায় থাকবে, তোমাকে যদি বলে ইনফিনিটি, তাহলে এল এর মান কত? ইনফিনিটি কত টি আর কি। তাহলে সবসময় মাথায় থাকে যেন ভাই যে আমাদের এন এর যা মান এল এর ততটাই মান হবে। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে এন এর মান 4 নাম্বার শক্তি স্তরে কয়টা উপস্তর আছে? 4টি। যত নাম্বার শক্তি স্তর ততটাই উপস্তর হবে, কিন্তু উপস্তরের মান তত হবে না। ক্লিয়ার ভাই? তোমরা এটা ক্লিয়ার? ওকে, আমার বিশ্বাস তোমরা এখন এইটুকু ব্যাপার বুঝতে পেরেছ। আচ্ছা, অনেক মজার বিষয় আছে এখানে। কোন একটা উপশক্তি স্তর, যেমন আমরা কোন একটা শক্তি স্তরে কি দেখলাম? কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন দেখলাম 2n², অরবিটাল দেখলাম n², তাই না? ঠিক তেমনি কোন উপশক্তি স্তরে অরবিটাল, এগুলো প্রত্যেকটা সূত্র নর্মালি আছে, কিভাবে আসে ওটা পরে দেখবো আমরা, ওগুলো আপাতত না জানলেও চলবে। 12+1, যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো ভাই 12+1। তাহলে যে কোনো জায়গায় অরবিটাল যা হয় ইলেকট্রন তার দ্বিগুণ হয়। তাহলে অরবিটাল সংখ্যা যদি আচ্ছা, যদি আমরা উপশক্তি স্তর অরবিটাল যদি আমরা দেখি, এই যে ভাই তোমরা এই যে যেমন হেনা লিখেছো, আমি ভয়ে ছিলাম যদি ভাইয়া বেটা লেখা দেখে ভাইয়াকে ভাবে। আচ্ছা, এগুলো কথা তোমাদের কমেন্ট করতে গেলে ক্লাস বোঝা বাদ দিয়ে কিছুটা কনসেন্ট্রেশন তো এই দিকে দিতে হয়, তাই না? এতে তো ক্লাসটা একটু কম বুঝতে পারার কথা। আসলে আমি জাস্ট তোমাদের জন্য বলছি ভাই, আমি যে তোমাদের কমেন্ট না দেখে টানা ক্লাস নিয়ে যাই, যেমন ইউটিউবে ক্লাসগুলো তোমরা দেখতে পাও, আসলে তাহলে তো কি হতো? কিছুই হতো না, তাই না? এই জন্য তোমার স্বার্থেই তোমরা এইসব চিন্তা না করো। কারণ স্বাভাবিক তো, তুমি দেখবা একটা মুভি দেখার সময় ওই মুভির গানটা তোমার যত ভালো লাগে, যখন তুমি অডিওতে শুধু শোনো তখন গানটা শুনতে আরও বেশি ভালো লাগে। কেন এমনটা হয় আসলে? কারণ যখন তুমি মুভি দেখো তখন দর্শন এবং শ্রবণ দুটো একসঙ্গে কাজ করে, আর যখন গান শোনো শুধু শ্রবণটাই কাজ করে, ফলে কাজের কনসেন্ট্রেশনটা ভালো হয়। তাই যদি ইচ্ছে মতো কমেন্ট করবা আর যদি মনে করো ভাই ক্লাস বুঝবা, হয় না, সব কাজ একসঙ্গে করা যায় না ভাই, বুঝতে পেরেছো?
তুমি যদি একসঙ্গে মনে করো আমি সচিন টেন্ডুলকার হব, আইনস্টাইন হব, রবীন্দ্রনাথ হব, তাহলে কিন্তু ভাই হবে না। এটা মাথায় রাখবা, যে কাজটা যখন করবা ফুল কনসেন্ট্রেশনে সেই কাজটা করবা, মজা করার জন্য অন্য টাইম আছে আসলে। ওকে, তাহলে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি 12+1 হয়, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। যদি অরবিটাল সংখ্যা হয় 12+1 হয়, এই যে শামীম সুলতানা তানিয়া লিখেছো ভাই জুম অ্যাপে ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা পরামর্শ দিলে, খুব ভালো পরামর্শ। তো এই পরামর্শগুলো তো তুমি পরবর্তীতে আমার গ্রুপেও পোস্ট করতে পারো। ক্লাস করার সময় এই কথাগুলো কি না বললে নয় বলো? এগুলো তো তোমার ক্লাসেও মানে গ্রুপ আছে, সেখানে পোস্ট দিতে পারো এই জিনিসগুলো, আমাকে পড়া ভালো এটা। কিন্তু আমি কি বলছি বারবার, যে ক্লাস করার সময় এই চিন্তাগুলো করো তোমরা আসলে। আচ্ছা ভাইয়া, এখানে মাইন্ড জিজ্ঞেস উপশক্তি স্তর ও অরবিটালকে আলাদা নাকি একই জিনিস? আলাদা। তোমরা আজকে পারবা কিনা আমি জানি না, যখন তোমরা যাবা আমি বুঝাবো। আলাদা, আপাতত জেনে রাখো উপশক্তি স্তর আর অরবিটাল হচ্ছে আলাদা। ওকে, আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি 12+1 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? দেখি তোমরা কে বিষয়টা বুঝতে পেরেছো। বুঝতে না পারাটা কিন্তু দোষের না, বুঝতে পারলে ভালো, না পারলে আরো বেশি ভালো। আমি জিনিসটা আবার বুঝাবো, বুঝে ফেললে তো আর বুঝাবো না, আর বুঝতে না পারলে তো বুঝাবো। সুতরাং বুঝতে পারলে ভালো, না পারলে আরো বেশি ভালো, আমি বুঝাবো। কোন উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি 12+1 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে ভাই বলো তো? 2 × 12+1। গুড, খুব ভালো বুঝতে পেরেছো ভাইয়া তোমরা, থ্যাংক ইউ। সেইটা হলো আমরা একটু আগে শিখেছি যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ অরবিটাল যা ইলেকট্রন তার দ্বিগুণ। তাহলে অরবিটাল সংখ্যা যদি 12+1 হয়, তাহলে আলটিমেটলি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12+1। থ্যাংক ইউ, সুন্দর বুঝতে পেরেছো যে উপশক্তি। এটা আপাতত মনে রাখবা যে কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1, তাহলে অরবিটাল যা হয় ইলেকট্রন তার দ্বিগুণ হয়। তার অরবিটাল যদি 12+1 হয়, তাহলে ইলেকট্রন কয়টা হবে ভাই বলো তো? 2 × 12+1। বলো তোমরা ক্লিয়ার কিনা ভাই, বলো একটু। ওকে, তাহলে আমরা উপশক্তি স্তর জিনিসটা কি জানলাম, এল দ্বারা প্রকাশ করা হয় জানলাম। উপশক্তি স্তরের মানগুলো শক্তি স্তরের উপর নির্ভর করে, এবং মানগুলো কেমন হয় বললাম, 0 থেকে শুরু করে n-1। আমরা জানলাম n এর যত মান হয় l এর ততটা মান হবে, কিন্তু তত হবে না। অর্থাৎ তোমাকে যদি বলা হয় 5 নাম্বার শক্তি স্তরে উপস্তর কয়টা, তুমি বলবা 5টি। এবং যদি বলে মানগুলো কি কি, 0, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা সংখ্যা, 5টাই হবে, কিন্তু 5 পর্যন্ত হবে না। কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1, ইলেকট্রনটা হচ্ছে 2 × 12+1। ওকে, তাহলে একটু দেখো তোমরা, আমি যদি এখন তোমাকে আর উপস্তরগুলোকে লেখার নিয়ম হচ্ছে বা প্রথমে কত নাম্বার শক্তি স্তরে আছে সেটা লিখতে হবে। ধরো আমরা বললাম ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরে, তাহলে বামে দিতে হবে আগে 3। তারপর বললাম ডি উপস্তরে আছে, তারপর দিতে হবে ডি। এভাবে লেখার নিয়ম। কোন একটা উপশক্তি স্তরকে এভাবে লিখতে হয়, অর্থাৎ প্রথমে এন থাকবে, তারপর এল থাকবে, এভাবে লিখতে হবে। কি ঠিক আছে? এখন তোমরা আমাকে বলবা, তোমরা আমাকে কমেন্টে জানাও এই 2D এইটা সম্ভব নাকি অসম্ভব। তোমরা আমাকে বলো 2D এইটা সম্ভব নাকি অসম্ভব, মানে এটা বাস্তবে আছে নাকি নাই। এই যে সারিয়া সাউন্ড লিখছো, ভাই আজ কি সব কোয়ান্টাম নাম্বার শেষ করবেন? দেখতে থাকো কত দূর যাই, তোমাকে তো এই চিন্তা করা লাগবে না ভাই। আচ্ছা অসম্ভব, আচ্ছা আসাদুল ইসলাম লিখছে অসম্ভব, আচ্ছা শতাব্দী লিখছে অসম্ভব, ইম্পসিবল। ও আচ্ছা, তুমি শামিত ইসলাম লিখেছো উপশক্তি স্তর আর অরবিটালের মধ্যে পার্থক্য বলেন প্লিজ। পার্থক্যটা বলবো ভাইয়া আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝানোর সময়, মানে ম্যাগনেটিকটা না বুঝালে না এখানে তোমাকে আমতাবরি বলা হবে আমার আর কি। আমি ম্যাগনেটিকটা যখন বুঝাবো তখন পার্থক্য তুমি নিজে নিজে বুঝতে পারবা। অসম্ভব, ইম্পসিবল, ইম্পসিবল, গুড।
আমরা একটু দেখি কেন অসম্ভব। খেয়াল করো, 2D এইটা সম্ভব না। এখান থেকে যে কি পরিমাণ সিকিউ এবং এমসিকিউ তোমাদের পরীক্ষায় এসছে তোমরা চিন্তাও করতে পারবা না। অসম্ভব এই কারণে এখানে এন এর মান কিন্তু ভাই 2, তার মানে প্রধান শক্তি স্তর হচ্ছে এন এর মান হচ্ছে 2। তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে বলো আমাকে? 0 আর 1। তাহলে এন এর মান 2 হলে এল এর মান হবে আমার 0 এবং 1। তাহলে এল এর মান 0 মান হতো এস, তার মানে আমার 2s সম্ভব। এল এর মান 1 মানে তো পি, তার মানে আমার 2p সম্ভব। কই এল এর মান ডি হতে গেলে তো এল এর মান 2 হতে হবে, তো এন এর মানও 2 আবার এল এর মানও 2, এটা কি সম্ভব? আমি কি বললাম যে এন এর মান যতটা এল এর ততটাই মান হবে, কিন্তু তত হবে না, অর্থাৎ এন ইজ ইকাল টু এল হবে না। এই এল এন ইজ ইকাল টু এল এইটা হবে না। অবশ্যই এন এর মানটা অল টাইম এন এর মানের চেয়ে বড় হবে। এটা যেন তোমাদের মাথায় থাকে যে এন এর মান আর এল এর মান সমান হবে না, এন এর মানটা অল টাইম এল এর মানের চেয়ে বড় হবে। অর্থাৎ আমরা এই ব্যাখ্যাটা বিভিন্নভাবে দিতে পারি যে এই যে 2D এইটার ক্ষেত্রে এন এর মান 2, আবার ডি এর ক্ষেত্রে এল এর মানও 2। দেখো তো ভাই এন এর মানও 2, আবার ডি এর ক্ষেত্রে আমরা জানি এল এর মানও 2, তো দুটা মান তো সমান হয়ে গেছে। এন এর মান কখন এল এর মানের সমান হবে? আমি কি বললাম, এন এর যা মান হবে এল এর ততটা মান হবে, 2টা মান হবে। এই যে 2টা মান হয়েছে, কিন্তু 2 হবে না, অর্থাৎ এটা অবশ্যই অসম্ভব। সবসময় এন এর মানটা এল এর মানের চেয়ে বড় হতে হবে। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও ভাই। সবই জানতে হবে, এইভাবে বের করাও জানতে হবে, কারণ ব্রডে যখন তুমি অ্যান্সার করবে ব্রডে তখন এইভাবেই অ্যান্সার করতে হবে। আবার এমসিকিউ যখন দেখবা কোনটা অসম্ভব কোনটা অসম্ভব, তখন খুব দ্রুত এভাবে মানটা বের করে বলে দিবা কোনটা সম্ভব কোনটা অসম্ভব। তোমরা সবাই কি ক্লিয়ার ভাই এটা? তাহলে আরো দু একটা উদাহরণ আমরা একটু দেখি। তাহলে আমাদের যদি বলা হয় 4f এটা সম্ভব নাকি অসম্ভব, 4f এটা সম্ভব নাকি অসম্ভব? খেয়াল করো এখানে এন এর মান হচ্ছে 4, এই যে এন এর মান 4, আর এফ এর ক্ষেত্রে এল এর মান কত বলো তো? এই যে এস এর ক্ষেত্রে 0, 1 এর পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত 3। তাহলে 4f, তাহলে এন এর মান 4 আর এফ এর ক্ষেত্রে এল এর মান কত 3, তার মানে তো আমার এখানে এন এর মানটা এল এর মানের চেয়ে বড়, তার মানে 4fটা আসলে আমাদের সম্ভব। এইটা সম্ভব, 4fটা সম্ভব, কারণ যেখানে আমাদের এন এর মানটা এল এর মানের চেয়ে বড় হবে সেটাই সম্ভব। আমার 4d অবশ্যই সম্ভব, কারণ এন এর মান হচ্ছে 4, এল এর মান হচ্ছে 2, আমার এন এর মানটা এল এর মানের চেয়ে বড়। এন এর মান যদি আমার এল এর মানের চেয়ে বড় হয় তাহলে সেটা সম্ভব, অন্যথায় সম্ভব না। তাহলে কোন উপস্তর সম্ভব আর কোনটা অসম্ভব আমরা বুঝতে পারবো কিনা বলো? তোমাদের মাথায় হয়তো এই উপস্তর আর অরবিটাল নিয়ে প্রশ্ন এসছে, এই জন্য আমরা এটাকে 4f অরবিটাল বলি। তাহলে আপনি বলছেন এফ উপস্তর, আবার বলার সময় বলি 4f অরবিটাল, তাহলে ব্যাপারটা খটকা লেগে গেল, তাই তো? একটাও খটকা থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করো না, আমরা আসবো আস্তে আস্তে। তোমরা যে 4f অরবিটাল বলো কথাটা ভুল না, সেটাও ঠিক। তো যাক, আপাতত বলো এগুলো কোনটা সম্ভব কোনটা অসম্ভব এইটা বুঝতে পেরেছো কিনা তোমরা? ওকে, তাহলে কোন একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা কি সূত্র দেখলাম ভাই? 2 × 12 + 1, তাই না? তাহলে এস উপস্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে এস উপস্তরে এল এর মান হচ্ছে 0, এস এর ক্ষেত্রে এল এর মান কত? 0, তাহলে 2 একটা 2, এস ইলেকট্রন থাকতে পারে 2টা। আচ্ছা পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1, পি এর ক্ষেত্রে এল এর মান 1, তাহলে 2 3 3 2 গুণ 6, পিতে থাকবে 6টা। আসলে 4 করে বাড়বে, বুঝছো, 4 করে বাড়বে। দেখো
ডি এর ক্ষেত্রে এল এর মান কত? ডি এর ক্ষেত্রে এল এর মান কত? 2, 10, 4 করে বাড়বে। এবার এফ এর ক্ষেত্রে এল এর মান কত? 3, তাহলে 3 6 7 10 4 14, 4 করে বাড়বে। ওকে, তাহলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, পি তে থাকতে পারে 6টা, ডি তে থাকতে পারে 10টা, এফ এ থাকতে পারে 14টা। এখন যদি বলা হয় অরবিটাল কয়টা, খুব সহজ, অর্ধেক। এস এর অরবিটাল 1টা, পি এর অরবিটাল 3টা, ডি এর অরবিটাল 5টা, এফ এর অরবিটাল 7টা। কারণ ইলেকট্রন যা, অরবিটাল তার অর্ধেক। কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে কি ইলেকট্রন যা, অরবিটাল তার অর্ধেক। খুব সহজ কথা। তখন আর এই 12+1 সূত্র না বসালেও চলবে, এমনি বোঝা যায় ইলেকট্রন যা, অরবিটাল তার অর্ধেক। এই যে প্রথমে আজকে একটা কথা বলেছি যে প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n², এবং এই কথাটা বলেছি আমরা যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2n² সূত্র হলেও 32-এর বেশি ইলেকট্রন থাকে না। এটার সীমাবদ্ধতা কেন হয়েছে দেখছো? কারণ আমি তোমাদের কি বললাম, বর্তমানে আমাদের যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই 4টা উপস্তরে যেতে যেতে ইলেকট্রনই শেষ হয়ে যায়। অর্থাৎ এল এর মান 0, 1, 2, 3, আমরা কি দেখলাম 4, ধরো 5 আরো হতে পারে। তাহলে এই পর্যন্ত হলো এফ। দেখা যাচ্ছে কি? একটু নিচেই লিখি। দেখো ভাই, এল এর মান 0, 1, 2, 3, 4, 5, ধরো আরো। এটা হলো এস, এইটা হলো পি, এইটা হলো ডি, এইটা হলো এফ। এরপর এটা কিন্তু জি, এটা এইচ। তো আমরা বললাম যে এই বর্তমান যে মৌলগুলো আছে এফ এ যেতে যেতে ইলেকট্রন শেষ হয়ে যায়। জিতে যাওয়ার জন্য যে ইলেকট্রন দরকার, যত সংখ্যক ইলেকট্রন দরকার, বললাম না প্রায় 130 পার হয়ে যেতে হবে, ওই সংখ্যক ইলেকট্রন তো এখন আবিষ্কারই হয়নি। তাহলে এই কয়টা মিলে মোট কত ইলেকট্রন হচ্ছে দেখো তো? 2, 6, 2, 8, 10, 8, 18, আর 14 কত হচ্ছে? 32। এই জন্য বলেছে আমাদের ওই অনেক বইয়ে যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক হলেও এন এর মান যতই হোক না কেন 32টার বেশি ইলেকট্রন হয় না। এই জন্য বলেছে 32টার বেশি ইলেকট্রন হয় না। আরো যখন মৌল আমাদের আবিষ্কার হবে তখন ঠিকই 32 পার হয়ে যাবে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, জি উপস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? তোমরা আমাকে কমেন্টে জানাও, জি উপস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। গুড, অলরেডি ফারহান সিদ্দিক লিখে দিয়েছে যে জিতে 18টা, এইচে 22টা। তুমি ইচ্ছে করলে সূত্র অ্যাপ্লাই করতে পারো, 2 × 12+1, অথবা 4 করে বাড়াইতে হবে। এটা 14, তাহলে 18, তারপর 22। কিন্তু ভাইয়া এই উপস্তরে যাওয়ার মতো যে ইলেকট্রনটা দরকার সেইটা আমাদের আবিষ্কার হয়নি। খেয়াল করে দেখো তাহলে, এল এর মান যখন 5 হবে, এল এর মান 4, তার মানে আমার এন এর মান তো 5 হতে হবে। কিরে, এল এর মান 4 মানে এন এর মান মিনিমাম 5 হতে হবে না? এল এর মান যেহেতু 4, এল এর মান যেহেতু আমার 4, জি এর ক্ষেত্রে এল এর মান যেহেতু 4, তাহলে এন এর মান আমার মিনিমাম 5 হতে হবে। তাহলে পঞ্চম শক্তি স্তর উপস্তর কয়টা বলো তোমরা আমাকে? পঞ্চম শক্তি স্তর উপস্তর কয়টা? 5টা। যত নাম্বার শক্তি স্তর ততটাই উপস্তর। তাহলে পঞ্চম শক্তি স্তর উপস্তর 5টা, এবং সেটা কি আসবে এখানে? জি। জিতে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 18টা। তাহলে 32 এর 18 যোগ করলে কত হয়? 50। তাহলে 2n² এর সূত্র ফেলো তো, 2 × 5, 5 কত হচ্ছে? 50। তার মানে পঞ্চম শক্তি স্তরে 50টা ইলেকট্রন থাকতে পারে। এখন তোমরা কি বুঝতে পারছো সূত্রটা কিভাবে এসছে? এবার বলো তো, ষষ্ঠ শক্তি স্তর, এন এর মান মনে করো 6, তাহলে এল এর মান হবে 5 পর্যন্ত। তাহলে কত হবে এখানে ইলেকট্রন? 18 আর কত? 22। তাহলে ইলেকট্রন 50 এর সাথে 22 যোগ করলে কত হচ্ছে? 72। ষষ্ঠ শক্তি স্তরে 72টা ইলেকট্রন থাকবে, 2n²। তাহলে 2 × 6², 72।
বলো এইটুকু তোমরা ক্লিয়ার কিনা? তোমরা বুঝতে পারো এই বিষয়গুলো বিশদ আলোচনা করতে হবে। তাহলে তোমরা আমাকে সংক্ষেপে একটু বলো তো ভাই, এগুলো কোশ্চিন প্রচুর এসছে। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি জানলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি জানলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কত কি নির্ণয় করতে পারি আমরা, উপস্তর সংখ্যা নির্ণয় করতে পারি, কত উপস্তর সেটা বলতে পারি, ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে পারি, অরবিটাল সংখ্যা বলতে পারি, আর একটা বলতে পারি কোন উপশক্তি স্তরের আকার আকৃতি নির্ণয় করা হয়, আকৃতি, উপশক্তি স্তরের আকৃতি নির্ণয় করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। উপস্তরের আকৃতি নির্ণয় করা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আমরা বললাম শক্তি স্তরের আকার নির্ণয় করি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, আর আকৃতি নির্ণয় করি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তোমরা কি বলতে পারবা আকার আর আকৃতি জিনিসটা আসলে কি? আকার আর আকৃতি জিনিসটা কিন্তু ভাই একটু আলাদা। শক্তি স্তরের আকার নির্ণয় করি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, আর আকৃতি নির্ণয় করি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আকার আর আকৃতি জিনিসটা কিন্তু ভাই আলাদা। আকার হলো 2D-তে যেটা আমরা দেখি, 2D, 2 ডাইমেনশনে। শেপ, সহজ কথা, শেপটা হলো আকার। সে কি লম্বা না বাইটা না খাটো না কি না মোটা, এগুলো হলো আকার। আর আকৃতি হলো 3D-তে যেটা দেখি আমরা, ত্রিমাত্রিকে যেটা দেখি সেটা কিন্তু আকৃতি। ধরো আমি বুঝলাম সে লম্বা, লম্বার মধ্যে পেটটা একটু চিকন, নাকটা একটু মোটা, এই যেগুলো হলো আকৃতি, স্ট্রাকচার। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপস্তরের আকৃতি নির্ণয় করতে পারি। যদিও আমরা কোয়ান্টাম সংখ্যা শেষ করে কথাগুলো বলবো, তবু একটু বলি। যেমন এস এর আকৃতি হচ্ছে গোলাকার, পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল, ডি এর আকৃতি হচ্ছে ডাবল, এগুলো আলোচনা করবো কিন্তু আমরা, ডাবল ডাম্বেল। জাস্ট একটু বললাম পার্থক্য দেখানোর জন্য। আকার হলো শেপ আর আকৃতি হলো স্ট্রাকচার। এই যে কোন উপস্তর কেমন সেটাও কিন্তু আমরা বের করতে পারি এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাই এমসিকিউ দিতে পারে ভাই এটা, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা মানে আকৃতি নির্ণয় করা হয়, আসলে কোন একটা উপশক্তি স্তরের আকৃতি নির্ণয় করা হয় কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন একটা উপশক্তি স্তরের আকৃতি আমরা নির্ণয় করতে পারি। গুড আলভিনুর, ভালো বলেছে। আকার দ্বিমাত্রিক, আকৃতি হলো ত্রিমাত্রিক। তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা? এই যে আমরা এতক্ষণ ধরে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। জাস্ট 2 মিনিট একটু হাইলাইট করি আমরা। সেটা কি? আমরা 1 নম্বরে বললাম সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্ণয় করি আমরা? কোন একটা শক্তি স্তরে উপস্তর নির্ণয় করি, সেটাকে প্রকাশ করি আমরা এল দ্বারা। মানটা কেমন হয়? n-1 পর্যন্ত। তারপর কি বললাম? এন এর যা মান হবে এল এর ততটা মান হবে, কিন্তু তত হবে না। তারপর কোন একটা উপশক্তি স্তর অরবিটাল কয়টা দেখলাম? 12+1। ইলেকট্রন কয়টা? 2 × 12+1। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা মেনলি কোন একটা উপশক্তি স্তরের আকৃতি আমরা নির্ণয় করতে পারি। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখেই বুঝতে পারি সেই অরবিট উপস্তরটা সম্ভব নাকি অসম্ভব। একটু তোমরা তোমাদের বইটা বের করো তো ভাই, যদি কারো কাছে অন্য এডিশনের বই থাকে কোনো অসুবিধা নাই, অত পেজ আলাদা হবে কিন্তু জিনিস সব জায়গাতে একই আছে। তোমরা 114 নাম্বার পেজে আসো, 114 এবং 115। তোমরা বইয়ের 114 এবং 115 নাম্বার পেজে আসো। 114 এবং 115 নাম্বার পেজ। এসছো ভাইয়া তোমরা? এই যে প্রধান আর সহকারীটা আমাদের আজকে হয়ে গেল। এবার পেজ উল্টাও, 116 নাম্বার পেজে এসো। 116 পেজের 20 নাম্বার ভাই। 116 পেজের 20। নিম্নের অরবিটালগুলোর মধ্যে কোন কোনটি সম্ভব নয় তা কারণ সহ লিখো। 20 এবং 21। 116 পেজের 20 এবং 21 কি ঠিক আছে? আচ্ছা, জাস্ট 2-1টা এমসিকিউ আমরা একটু দেখব। 2-1টা দেখবো ভাই আমরা একটু।
দেখো খুব সুন্দর একটা এমসিকিউ আছে, আমি দেখাচ্ছি। সেটা হলো 195 নাম্বার পেজের 195 পেজের 71, 195 নাম্বার পেজের 71 নাম্বার, 195 পেজের 71, 195 নাম্বার পেজের 71 নাম্বার এমসিকিউটা ভাই দেখো একটু। n+1, n+1 মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে, মুখ্য মানে প্রধান, এই n+1 প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে, n+1 প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে n+1 প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে L এর মান, L এর মান হবে, L এর মান হবে, A নাম্বার অপশন দেওয়া আছে 0 থেকে n, B নাম্বার অপশন দেওয়া আছে 0 থেকে n+1, C নাম্বার অপশন দেওয়া আছে 0 থেকে n-1, D নাম্বার অপশন দেওয়া আছে 1 থেকে n+1। দেখো এই ভুলটা কিন্তু স্টুডেন্টরা প্রায় করে ফেলে ভাই, যে n+1 প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে L এর মান হবে কত, মানে আমার n সমান ধরা হয়েছে n+1, তোমাকে বিভ্রান্ত করার জন্য এরকম ধরা হয়েছে। তাহলে L এর মান কত হবে আমার, নিশ্চয়ই 0 থেকে শুরু করে n-, কারণ এখানে n মানে তো আসলে n+1 ধরেছে ভাই, সরি n+1 -1, তাহলে কত হচ্ছে 0 থেকে n, বুঝতে পেরেছো? কারণ n সমান ধরেছে n+1, তাহলে সবসময় তার চেয়ে এক কম হবে, তাহলে কত হবে 0 থেকে শুরু করে n, অর্থাৎ n+1 -1। সবাই ক্লিয়ার কি ভাই? এটা অনেকেই কিন্তু পূরণ করবে এটা 0 থেকে n-1, কিন্তু আমার n সমানই যে ধরেছে n+1, তোমাকে বিভ্রান্ত করার জন্য। তারপরে 195 পেজের 76 নাম্বারটা দেখো তো ভাই, 195 পেজের 76, 195 নাম্বার পেজের 76 নাম্বার বলেছে নিচের কোনটি অর্থহীন। আমাদের 76 নাম্বার এ নাম্বার অপশন এক কি বলেছে, নিচের কোনটি অর্থহীন। এ নাম্বার 7p, বি নাম্বার অপশন দিয়েছে আমাদের 5g, সি নাম্বার অপশন দিয়েছে 2d, ডি নাম্বার অপশন দিয়েছে 4f। তো বলেছে নিচের কোনটি অর্থহীন। এখন তোমাদের অনেক বন্ধুরাই দেখবে ভাববে ও কোনটি অর্থহীন, জি তো আমি জীবনে কোনদিন দেখি নাই, আমাদের বইয়ে তো জি নিয়ে তেমন কোনো কথাই বলা নাই, তার মানে এটাই বোধহয় অর্থহীন। এখানে অর্থহীন মানে কোনটি সম্ভব নয়। এখানে n এর মান হলো 7, l এর মান হলো 1, তার মানে আমার এখানে n এর মানটা l এর মানের চেয়ে বড়, তার মানে এটা সম্ভব। এবার 5g n এর মান হচ্ছে 5, g এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 4, অতএব আমার এটা n এর মান l এর মানের চেয়ে বড়, তার মানে সম্ভব। 2d এখানে n এর মান হচ্ছে 2, l এর মানও হচ্ছে 2, মানে এখানে n আর l এর মানটা হচ্ছে সমান। এখানে 4f n এর মান হলো 4, f এর ক্ষেত্রে l এর মান হলো 3, তার মানে এখানে n এর মানটা l এর মানের চেয়ে বড়। খেয়াল করে দেখো ভাই, চারটা অপশনের মধ্যে এটাও বড়, এটাও বড়, এটাও বড়, বাট এইটা সমান, এইটা সম্ভব না। আমি কি বলেছি তোমাদের, n এর যা মান l এর ততটা মান হবে, কিন্তু তত হবে না, অর্থাৎ n এর মানটা l এর মানের চেয়ে বড় হতে হবে। এই তিনটাতেই বড়, শুধুমাত্র এটাতেই সমান, অতএব এটা সম্ভব না। ক্লিয়ার? এখান থেকে ব্রড কিন্তু খুব বেশি না এগুলোই, কিন্তু এইভাবে ঘুরিয়ে পেয়েছে এমসিকিউ দিবে। এখানে এমসিকিউ আছে, তারপরে যে পেজে দেখলা তোমরা এই যে বিগত বোর্ডে প্রচুর, এই যে দেখতে পাচ্ছি 206 পেজের 114 প্রচুর এমসিকিউ আছে। ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা বিগত সালে বোর্ডের যে এমসিকিউ গুলো দিয়েছে
আমি যেগুলো প্র্যাকটিস করতে দিয়েছি এবং তোমাদের অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে এগুলো সলভ করবা আজকে। তাহলে আমরা শুধুমাত্র এই দুটা কোয়ান্টাম সংখ্যাই পড়লাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা আর হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আগামী ক্লাসে এগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো গ্রুপে পোস্ট দিবা, সেগুলো সলভ করে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা পড়বো। তখন তোমরা খুব ভালো করে বুঝতে পারবা উপস্তর জিনিসটা কি আর অরবিটাল জিনিসটা কি, আর আমরা যে বলি 7p অরবিটাল কতটা ঠিক না ভুল, এই সবই হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।